শ্রেষ্ঠ গোয়েন্দা গল্প অবলম্বনে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পটলবাবুর বিপদ। পটলবাবু খুন হয়েছেন, অথচ তার লাশ পাওয়া যাচ্ছে না। এইটাই সবাইকে ভাবিয়ে তুলেছে। খুন হওয়া ব্যাপারটা নিয়ে অবশ্য সন্দেহ নেই, কারণ তাকে খুন করার হুমকি দিয়েছিল ভীমরুল। আর ভীমরুল যদি কাউকে খুন করার হুমকি দেয়, তবে সেই লোক নিজেকে নিহত বলে ধরেই নিতে পারে, কারণ ভীমরুল হলো এক সাংঘাতিক আততায়ী। পুলিশ টুলিশ তার টিকিটিরও নাগাল পায় না, অথচ সে বহাল তবিয়তেই তার পছন্দ মতো লোককে খুন করে বেড়ায়, তাও আবার আগে থেকে তাকে সতর্ক করে দিয়ে। পটলবাবু অবশ্য লোক সুবিধের নন। সোনার উপর ব্যবসায় তার লাখো লাখো টাকা আয়, সুদের কারবারও আছে। তাছাড়া তার আবার একটি পোষা গুন্ডা বাহিনীও আছে। পটলবাবুর হয়ে এই গুন্ডাগুলোই আদায় উসুল করে। রথতলা এবং তার আশেপাশের অঞ্চল পটলবাবুর ভয়ে তটস্থ। মাস কয়েক আগে শ্রীমন্ত নামে এক গরিব লোক বউয়ের গয়না বাঁধা রেখে পটলবাবুর কাছ থেকে 500 টাকা ধার নেয়। শোধ দিতে না পারায় কয়েক মাসেই পটলবাবুর নিজস্ব সুদের হারে ধার বেড়ে সুদে আসলে দাঁড়ালো 5,000 টাকা। শ্রীমন্তর তো মাথায় হাত। যাই হোক, হঠাৎ শ্রীমন্তর একটা লটারিতে 5 লাখ টাকা প্রাইজ পায়। আনন্দে তখন সে আত্মহারা। ঠিক সেই সময় পটলবাবুর গুন্ডারা গিয়ে হাজির। তারা বলে সুদে আসলে পটলবাবুর পাওয়া ওই 5 লাখই দাঁড়িয়েছে। শ্রীমন্তকে মারধর করে তারা লটারির টিকিটটা কেড়ে নিয়ে এলো। পটলবাবু দিব্যি হাসতে হাসতে প্রাইজের টাকাটা বাগিয়ে নিলেন। এই ঘটনার কয়েকদিন পরেই ভীমরুলের চিঠি এলো। সেই মার্কা মারা নীল রঙের খামের ওপর একটা ভীমরুলের ছবি, ভেতরে নীল চিরকুটে পরিষ্কার হাতের লেখায় কয়েকটি কথা। তোমার পাপের সীমা ছাড়িয়েছে, মরবার জন্য প্রস্তুত হও। 24 ঘন্টার মধ্যে শ্রীমন্তের 5 লাখ টাকা ও তৎসহ ক্ষমা ভিক্ষার মূল্যস্বরূপ আরও 10,000 টাকা তাকে প্রত্যর্পণ করতে পারলে ভালো, নইলে আর 7 দিনের মধ্যেই তোমাকে খুন করা হবে। তোমার জম, ভীমরুল। ভীমরুলের চিঠি ইয়ার্কির ব্যাপার নয়, সুতরাং উদ্বিগ্ন পটলবাবু পুলিশের কাছে গেলেন। দারোগাবাবু চিঠিটা তাচ্ছিল্যের চোখে দেখে হাই তুলে বললেন, আমাদের কিছু করার নেই মশাই, উড়ো চিঠির পেছনে ছোটা আমাদের কর্ম নয়। উত্তেজিত পটলবাবু বললে, উড়ো কি মশাই, এ যে ভীমরুলের চিঠি। সে তো জানি মশাই, কিন্তু ঘটনাটা না ঘটলে তো আর কিছু করতে পারি না। আগে ঘটুক, তারপর দেখা যাবে। আসলে পুলিশও পটলবাবুকে ভালো চোখে দেখে না। পটলবাবু তখন এসে ধরলেন গোয়েন্দা বরদাচরণকে। বাবা বড়দা, আমি যে মারা পড়তে চলেছি। বড়দা একটু হেসে বলল, শুভস্র শীঘ্রম। তার মানে তুমি কি আমার মৃত্যু চাইছো? ভোট নিলে দেখবেন জনমত তাই চাইছে। তবে আমি গোয়েন্দা, আর তোকে রক্ষা করাই আমার কাজ। দেখি চিঠিটা। বড়দা চিঠিটা ভালো করে দেখল, নিজের ল্যাবরেটরিতে গিয়ে আঙুলের ছাপ খুঁজল, পেল না। পোষা কুকুর টমিকে দিয়ে চিঠি শুকিয়ে খানিক এদিক ওদিক খুঁজে এলো। তারপর চিঠিটা ফেরত দিয়ে বলল, 7 দিন একটু সাবধানে থাকবেন। সাবধানে থাকবো? তুমি তো বলেই খালাস। সাবধানে থাকলেই কি ভীমরুল রেহাই দেবে? সে যে ভীমরুলের মতোই 7 হাত জলের তলায় গিয়ে হুল বিধিয়ে দেয়। কেন? আপনার তো গুন্ডা বাহিনী আছে বলে শুনেছি, তারাই আপনাকে পাহারা দেবে। একটা দীর্ঘশ্বাস ফেলে পটলবাবু বললেন, তা তারা দেবে, কিন্তু তারা বেশি বুদ্ধি ধরে না। গায়ের জোর দিয়ে কি আর সব কাজ হয়? শুনেছি ভীমরুল তুখোড় চালাক। কোথা দিয়ে যে তার মৃত্যুবান আসবে কে জানে। বাবু বরদাচরণ, তোমাকে মোটা টাকা দেব, আমাকে পাহারা দেওয়ার ভারটা তুমিই নাও। বরদাচরণ পটলবাবুকে পছন্দ করে না, তা বলে পটলবাবু খুন হন সেটাও সে চায় না। বলল, পটলবাবু, আমার হাতে এখন অনেক কাজ,
চারদিকে অপরাধের সংখ্যা যেমন বাড়ছে, গোয়েন্দাদের ব্যস্ততাও তেমনই বাড়ছে। 3টে দিন কোনো রকমে যদি কাটিয়ে দিতে পারেন, তাহলে চতুর্থ দিন থেকে আমি আপনার নিরাপত্তার ভার নেব। আগামী 3 দিন আমি বড়ই ব্যস্ত। তবে আমি বলি কি, ওই বেচারার টাকাগুলো দিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায়। পটলবাবু খ্যাঁক করে উঠলেন। হকের টাকা দিয়ে দিলেই হবে? ধর্ম বলে একটা ব্যাপার আছে না? ওহ, তাই তো, ধর্ম বলেও তো একটা কথা আছে। পটলবাবু বরদাচরণের ফি বাবদ 5,000 টাকা অগ্রিম দিয়ে বিদায় নিয়ে বাড়ি ফিরলেন। কিন্তু বুকের ধুকধুকুনিটা যাচ্ছে না। রাতে ঘুম আসে না, খিদে পায় না, কাজে মন দিতে পারেন না। তার 3জন বিধ্বস্ত দেহরক্ষীর মধ্যে ন্যাপা হলো প্রাক্তন ব্যাটরাশ্রী। বিশাল চেহারা, তার গায়ে পেশি কিলবিল করছে। দ্বিতীয় দেহরক্ষী হলো কুংফু ক্যারাটের ওস্তাদ গুলে। 3 নম্বর দেহরক্ষী স্বর্ণপদক জয়ী মুষ্টিযোদ্ধা হারু। তারা পটলবাবুর কাছ থেকে মোটা বেতন পায়। সন্ডা গুন্ডার কাজে তারা খুবই দর। তবে বুদ্ধির ব্যাপারে তাদের খামতি আছে। কিন্তু ভীমরুল অতি বুদ্ধিমান, সে মোটা দাগের কাজ করে না। পটলবাবু খুবই দুশ্চিন্তার মধ্যে রইলেন। স্থির করলেন 3 দিন আর ঘরের বাইরে যাবেন না। দ্বিতীয় দিন সকালে মহিতোষ নামে একজন মহাজন এলো। মোটা সুদে লাখ টাকা ধার নিয়েছিল। সুদে আসলে 2 লাখ টাকা শোধ দিতে এসেছে, সঙ্গে 2জন পাইক। টাকা পয়সার লেনদেন হয় নিচের বৈঠকখানার পাশের ঘরে। এ ঘরে সিন্দুক টিন্দুক আছে। পটলবাবু তার দেহরক্ষীদের কখনো এ ঘরে ঢুকতে দেন না। লেনদেনের সময় তিনি সবসময় একা থাকেন। মক্কেলরাও একাই সে ঘরে ঢুকতে পায়। পটলবাবু ঘরে ঢুকে মহিতোষকে ডেকে পাঠালেন। কিন্তু মহিতোষ যখন ঘরে ঢুকলো, তখন পটলবাবুর একগাল হাসি। লোকটা মোটেই মহিতোষ নয়। পটলবাবু শুধু আ আ করে 2বার চিৎকার করে অবকাশ পেয়েছিলেন। তারপর যে কি হলো কেউ জানে না। ঘণ্টাখানেক পরেও ঘর থেকে কেউ বেরোচ্ছে না দেখে বাড়ির লোকজন জড়ো হলো। বিস্তর ডাকাডাকি আর চেঁচামেচির পর দরজা ভেঙে দেখা গেল মহিতোষ নামে আগন্তুক এবং পটলবাবু কারো চিহ্ন নেই। গন্ডগোলের সুযোগ পেয়ে মহিতোষের পাইক 2জনও পালিয়েছে। ঘরের মোটা গারদের একটা জানলা ভাঙা। কিন্তু জানলা দিয়ে পটলবাবুকে নিয়ে যদি আততায়ী বেরিয়েও গিয়ে থাকে, তাহলেই বা সে কি করে বাড়ির উঁচু পাঁচিল ডিঙোলো? কিংবা কি করেই বা দারোয়ানের চোখ এড়িয়ে ফটক দিয়ে বেরোলো? পুলিশ এসে সর্বত্র তন্ন তন্ন করে খুঁজে বলল, ওটা গুম কেস, খুনের কেস বলা যাবে না। যাই হোক, সবাই ধরে নিল শুধু গুম নয়, গুম করে পটলবাবুকে খুনও করা হয়েছে। কারণ ভীমরুলের যেই কথা সেই কাজ। লাশটা অবশ্যই 2-4 দিনের মধ্যে পাওয়া যাবে। কিন্তু 1-2 দিন করে 7 দিন কাটতে চলল, পটলবাবুর লাশের কোনো হদিশ হলো না। পটলবাবুর 4 ছেলে গিয়ে বরদাচরণকে ধরে পড়ল। বাবা, বাবা আপনার ওপর খুব ভরসা করছিলেন, কিন্তু আপনি তো বাবাকে রক্ষা করতে পারলেন না। এখন এখন কি হবে? বরদাচরণ নানা রকম কেস নিয়ে সর্বদাই ভাবিত। গম্ভীর মুখে শুধু বলল, হুম, বাবার লাশটাও যে পাওয়া যাচ্ছে না। হুম। বিরক্ত হয়ে পটলবাবুর ছেলেরা ফিরে এলো। গভীর রাত। বরদাচরণ তার দোতলার ঘরে বসে একটা কেস হিস্ট্রি লিখছে। গভীর চিন্তামগ্ন। হঠাৎ খোলা জানলা দিয়ে ঘরের মধ্যে একটা ঢিল এসে পড়ল। ঢিলে বাঁধা একটা কাগজ। বরদাচরণ ঢিলটা কুড়িয়ে কাগজটা খুলে দেখল, তাতে লেখা, কাহার পাড়ায় মজা পুকুরের ধারে পটলের লাশ পড়ে আছে, ইতি ভীমরুল।